আমার চোখের সামনে এতগুলো টাকা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ এতগুলো টাকা একসঙ্গে এর আগে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। পরিমেয়টির কথা অনুযায়ী এই টাকাগুলো যদি আমারই হয়ে থাকে, তাহলে এতদিন যাবৎ যে টাকাগুলো উনি নিয়েছে এবং আমার বাবার কাছ থেকে নাকি কোনো টাকাই উনি এরকমভাবে দেননি আর কি। তো সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ টাকাগুলো আমার এবং তার কাছে এত বছর ধরে জমেছিল, যা কিনা এখন আমি পুরস্কার স্বরূপ পেয়েছি। আমার মা টাকাগুলো দেখে সেও হকচকিয়ে গেল, বলল কি যে এত টাকা কোথায় পেলি? আমি তখন বললাম, মা আমি তোমাকে সমস্ত কিছুই বলবো, তবে এই টাকাগুলো এখন আপাতত কোনো কিছু করা যাবে না, এগুলোকে আপাতত লুকিয়ে রাখতে হবে এবং মোড়ল আসলে তাকে অল্প অল্প করে টাকা দিতে হবে। যদি একবারে দিতে চাই তাহলে হয়তো সে সন্দেহ করবে যে এত টাকা একবারে আমি কোথায় পেলাম, এসব বিষয়ে সে সন্দেহ করতে পারে। মা বলল কি যে আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো তোর মতো করে তোর কোথাও একটা লুকিয়ে রাখ। তারপর আমি ওইগুলো আমার বিছানার নিচে রেখে দিলাম। আমি জানি এতগুলো টাকা ঘরে থাকলে নিশ্চয়ই আমার মা অন্য কাউকে বলবে, অথবা নিশ্চয়ই মোড়ল মশাই এসে আমার ঘর তল্লাশি করবে এবং বলবে যে তার টাকা পয়সাগুলো আমি নিজে চুরি করেছি। সেহেতু আমি রাতভর ভাবতে লাগলাম যে টাকাগুলো কোথায় রাখা যায়। পরের দিন সকালবেলা যখন আমি আমার বকরিগুলোকে নিয়ে চরানোর উদ্দেশ্যে বের হলাম, টাকাগুলো আমার সঙ্গে করে নিয়ে গেলাম এবং কিছু টাকা বাড়িতে রেখে গেলাম, যেগুলো মোড়ল মশাই আগামীকালকে আসলে আমি দিব বলে সিদ্ধান্ত নিয়েছি, এবং সেটা বেশ কিছু টাকা, হয়তো 2-3 মাসের টাকা একবারে। তারপর বাকি টাকাগুলো নিয়ে আমি সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি জানি দুপুরবেলা আমার জন্য খাবার সেখানে প্রস্তুত রয়েছে এবং আমি সেখানে গেলেই খাবার হয়তো দেখব যে থানচিতে ভরা, এবং সেই খাবারগুলো খেতে আমার খুবই দারুণ লাগে। আমি ছাগলগুলোকে বেঁধে সেখানের সেই গাছটার নিচে বসেছিলাম এবং বসে আমার বাঁশিতে হালকা করে সুর তুলছিলাম। দুপুরের সময় ছিল, ওই সময়টাতে সূর্য একদম আসমানের ওপরে থাকে এবং বেশ খানিকটা গরম পড়ে। আমি মনে মনে ভাবলাম যে আজকে এত কষ্ট করে গাছ বাইতে যাব না। অন্যান্য দিন তো গাছ বেয়ে যে কাঠগুলো পাই এবং সেই সাথে ছাগলের দুধগুলো বিক্রি করে যে টাকা হয়, সেগুলো দিয়ে সংসার চালাতে হয়, কিন্তু এখন তো আমার সেরকম ব্যবস্থা বা ওরকম কোনো পরিবেশ নেই। এখন আমি চাইলেই আমার যে টাকা আছে সেই টাকা দিয়েই আমি এগুলো করতে পারবো, সেহেতু আমার কোনো সমস্যা হবে না। সেটা ভেবেই আমি বিশ্রাম করতে লাগলাম। খানিকক্ষণ বাদে ভাবলাম যে একটু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসি, দেখি সেখানে আমার জন্য খাবার তৈরি করা আছে কিনা বা খাবার রেখে গিয়েছে কিনা। যেহেতু এখানে রাখেনি, তার মানে জঙ্গলের ভিতরে খাবারগুলো রয়েছে। আমি যথাসম্ভব দুপুরের পরপর উঠে সেইখানে চলে গেলাম। তারপর দেখলাম সেই গাছের নিচে সত্যি সত্যি আমার জন্য খাবার রাখা রয়েছে, এবং যে গাছের নিচে প্রায় প্রতিদিনই বসে আমি খাবার খাই। এই গাছটা বিশাল আকৃতির একটা গাছ এবং এই গাছের নিচে শুয়েও বেশ আরাম রয়েছে। আমি প্রায় দিনই ক্লান্ত হয়ে এই গাছের নিচে শুয়ে পড়ি। আমি যখন খাবারগুলোকে দেখলাম তখন আমার ক্ষুধা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। উপরের প্লেটটা সরাতেই খেয়াল করলাম পোলাও, মাংস, রেজালা এবং নানান ধরনের মাংসের আইটেম তৈরি করা, এবং সেই সঙ্গে ফল, মিষ্টি এবং দই জাতীয় অনেক মিষ্টান্ন খাবার রয়েছে, যেগুলো আমি খুব দ্রুততার সঙ্গে খেতে লাগলাম, কারণ আমার খুবই ক্ষুধা লেগেছিল। সকালবেলা মাত্র একটা রুটি খেয়ে এসেছি এবং সব মিলিয়ে খানিকক্ষণ বাদে যখন আমি সমস্ত কিছু খাওয়া শেষ করলাম, সমস্ত কিছু খাওয়া আদৌ সম্ভব না। আমি প্রায় দিনই এই খাবারগুলো বাড়িতে নিয়ে যাই আমার মা এবং বোনের জন্য। তারপর আমি সেগুলো খেয়ে সেই গাছের নিচে একটু বিশ্রাম করার জন্য চোখ বুজলাম। বেশ খানিকক্ষণ পরে আমার চোখ খুলল। কতক্ষণ পার হয়েছে জানি না, তবে 1-1.5 ঘন্টা পার হয়েছে। আমি মনে মনে ভাবলাম যে আজকে কি কাজ না করলে টাকা পয়সা, তারপর ভাবলাম যে টাকা তো আমার কাছে অনেক রয়েছে, এই টাকা দিয়েই আমি চলতে পারবো। তারপর আমি কাজ না করে ওই দিনকেই আমার যে জিনিসপাতিগুলো আছে, কুড়াল, তারপরে অন্যান্য যেসব সরঞ্জাম আছে, সেগুলো নিয়ে আমি বাড়ির দিকে চলে আসলাম এবং বাড়িতে এসে আমি আমার মাকে বললাম, এই নাও তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমার মা বলল, এই খাবারগুলো তুই প্রতিনিয়ত কোথায় পাচ্ছিস? আর এই যে এত টাকা, এই সব কিছু জিনিস আমার মাথায় কিছুই ঢুকছে না, কোত্থেকে পাচ্ছিস বলতো? আমি তখন বললাম, মা এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সমস্ত কিছুই কীভাবে জোগাড় করছি সেসব তুমি আমাকে প্রশ্ন করো না, আমি এর উত্তর তোমাকে দিতে পারবো না। তারপর রাতের খাবার না খেয়েই তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সেই লেকের পাড়ে বসে আছি। আমার কাছে খুব আনন্দ লাগছে। আমি পরীটাকে পেয়ে যেন অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমার মনের মধ্যে একটা অন্যরকম লালসা কাজ করছে। কারণ হচ্ছে, কিছুদিন আগে আমি যেখানে খেতে পারতাম না, আমার পরিবারে অন্যান্য রকমের এক ধরনের অভাব ছিল, এবং সেই সাথে একটা
নানান বিধিকিস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পরিমেয়টাকে পেয়ে আমার কেমন যেন সব কিছু পরিবর্তন হতে লাগলো। আমি বাড়িতে যে টাকাগুলো দিয়ে রেখে গিয়েছিলাম সেই টাকাগুলো নাকি মা মোড়ল মশাইকে দিয়ে গিয়েছে, এবং আমি এই লেকের পাড়ে এসে বসে আছি সেই পরিমেয়টার জন্য। সে আমাকে বলেছে যে সে কিছুদিনের মধ্যেই আমাকে তাদের ওইখানে নিয়ে যাবে, এবং গতদিন যখন তার সঙ্গে নৌকায় বসে আমি গল্প করছিলাম সে আমাকে এরকম কথা বলেছে। আমার সেখানে যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। মেয়েটি খানিকক্ষণ বাদে দেখলাম একটা আলো হয়ে আমার কাছাকাছি আসলো। তার আগে আমি আমার বাঁশিতে সুর দিয়ে বেশ খানিকক্ষণ বাঁশি বাজিয়েছি। সম্ভবত বাঁশির সুর শুনে সে চলে এসেছে আমার কাছে। আমি যখন সেই গাছের পাশে বসেছিলাম তখন সেই মেয়েটি আমার পাশে এসে বসলো, এবং তার গায়ের সেই অদ্ভুত ঘ্রাণ শুনে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এলিজা এসেছে, এই সেই পরি মেয়েটি। আমি তখন তাকে বললাম, তুমি কি এসেছো? মেয়েটি তখন বলল, হ্যাঁ এসেছি। তারপর আমি আমার পকেট থেকে টাকার বান্ডিলগুলো বের করে দিয়ে বললাম, এই টাকাগুলো তোমার কাছে রাখো, আমার কাছে কোনো নিরাপদ জায়গা নেই রাখার জন্য। আমি যখন বলবো তখন তুমি টাকাগুলোকে আমাকে দিতে পারবে না। তখন এলিজা বলল যে এই টাকাগুলো আমি নিয়ে কোথায় রাখবো, আর তাছাড়া এই জিনিসগুলো তো আমাদের এখানে কোনো কাজ নেই, আর তুমি এগুলো আমাকে কেন দিচ্ছ? আমি তখন বললাম, এটা যদি মোড়লকে এখনই দিই তাহলে সে হয়তো বুঝে যাবে যে তার টাকাগুলো আমি চুরি করেছি, এবং আজকে 2 কিস্তি তাকে শোধ দিয়েছি, আরও কিছু টাকা পাবে, সেগুলো আস্তে আস্তে কয়েক মাসে আমি শোধ করে দিব। আমাদের মূল সমস্যা ছিল হচ্ছে আমরা মাসে মাসে টাকাগুলো দিতে পারতাম না, এই জন্য অনেক জমে যেত। সে হয়তো আর 70-80 হাজার টাকার মতো পাবে, সেই টাকাগুলো এখান থেকে একবারে দিয়ে দিলে হবে, তবে সে সন্দেহ করবে। এই জন্য আমি এই 70-80 হাজার টাকা আমি 7-8 মাস ভরে দিব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি। যদি তিনি আর কোনো ডিমান্ড না করেন তাহলে ভালো, আর যদি করেন তাহলে তো তুমি আছোই আমাকে বাঁচানোর জন্য। আমি এক প্রকার এরকম বলে তার হাতে টাকাগুলো দিলাম। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো আমি এমন একটা জায়গায় লুকিয়ে রাখছি, যখন তুমি বলবে যে আমার টাকা প্রয়োজন তখন তোমার সামনে একটি করে টাকার বান্ডিল হাজির হয়ে যাবে। আমি প্রত্যেক মাসে যতগুলো টাকা দরকার ঠিক ততগুলো করে এক একটা করে বান্ডিল আমি এখানে থেকে যাচ্ছি। তুমি যে কয়টা বান্ডিলের কথা বলে ইশারা দিবে ঠিক সেই কয়টা বান্ডিলই তোমার কাছে হাজির হয়ে যাবে। আমি আমার জাদু বলে টাকাগুলো কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি, যেখান থেকে তুমি চাইলে যে কোনো সময় নিতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর সেই মেয়েটি বলল যে, আচ্ছা এবার আমাকে বাঁশির সুর শোনাও। তোমার বাঁশির সুর শোনার জন্যই তো আমি এখানে ছুটে আসি, এবং তোমার সুর এত করুণ যে আমার শুনতে খুব ভালো লাগে। তারপর আমি বাঁশিতে সুর দিতে শুরু করলাম। বেশ খানিকক্ষণ বাঁশি বাজানোর পর আমি হঠাৎ করে থেমে গিয়ে তাকে বললাম, আচ্ছা এলিজা, তুমি বলো তো তুমি আমাকে কিভাবে দেখলে, এবং তুমি আমার কাছে কেন আসলে? তুমি তো চাইলে অন্য কারোর কাছেও যেতে পারতে, তাই না? তুমি আমার কাছেই কেন আসলে, এবং আমাকেই কেন এরকমভাবে দেখা দিলে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মধ্যে কি বিশেষ কোনো কিছু আছে? এলিজা তখন বলল, বিশেষ কোনো কিছু আছে কিনা বলতে পারবো না, তবে সেদিন তোমার বাঁশির সুর আমাকে বিমোহিত করেছিল, এবং তারপর তোমার ভালো কিছু গুণ দেখে তোমার প্রতি আমার অন্যরকম একটা ইশারা চলে আসে, এবং তারপর থেকেই আমার তোমাকে ফলো করা, এবং তোমাকে দেখতে দেখতে আমার মনে হয়েছে যে তোমাকে সাহায্য করা উচিত। তোমার অভাব অনটন এবং সব কিছু মিলিয়ে আমার তোমার প্রতি বেশ খারাপই লেগেছে, যার কারণে আমি তোমার সঙ্গে এরকমভাবে এসে তোমার উপকার করেছি, এবং আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। যখনই ইচ্ছে হবে আমি তোমার কাছে আসবো, এবং তোমার ইচ্ছে হলে তুমি শুধু তোমার এই বাঁশিতে সুর দিও। আমি যদি ব্যস্ত না থাকি বা কোনো কাজ না থাকে তাহলে তোমার কাছে চলে আসবো আমি, তারপর আমি গল্প করব। আমি তখন বললাম, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে এবং আমাকে কিভাবে চিনলে তুমি? এটা বলো, এটা শুনতে আমার খুব ইচ্ছে হচ্ছে। তখন আমি এই কথা বলতেই এলিজা মেয়েটি বলে উঠল, মানে পরি মেয়েটি, যে আসলে তোমাকে এক কাকতালীয় ঘটনার মাধ্যমেই আমার দেখা হয়েছে। যদি তুমি সেদিন ওইখানে না আসতে তাহলে হয়তো তোমার সঙ্গে আমার কখনো দেখাই হতো না। আমরা প্রতি পূর্ণিমায় মাটিতে নেমে আসি এক অলৌকিক সময় কাটানোর জন্য। সাধারণত আমরা আসার সময় আসি হচ্ছে দল বেঁধে, এবং যাওয়ার সময় দল বেঁধেই যাই, এবং পুরো পূর্ণিমা জুড়ে আমরা এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় উড়ে বেড়াই, যার কারণে এই পুরো পূর্ণিমা জুড়ে আমাদের পৃথিবীর অনেক কিছুই দেখা হয়। পূর্ণিমাতে পৃথিবীর এক নতুন রূপ খোলে, এবং সব মিলিয়ে এই সময়টাতে আমরা পৃথিবীতে কাটাই, যার কারণে আমাদের সঙ্গে আরও অনেক পরি বান্ধবীরা থাকে, এবং তারা মিলেই এখানে আসি। তো ওই দিনও ছিল এক জ্যোৎস্না ভরা রাত, এবং সেটা বছরে মাত্র একবারই। তো ওরকম এক জ্যোৎস্না ভরা রাতে, সেটা সম্ভবত বেশ কয়েক দিন আগে ছিল, তোমাদের এইখানেই আমরা আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাদের এই অঞ্চলটা বেশ সুন্দর,
পাহাড়ি উপত্যকা, সেই সাথে বেশ বড় বড় লেক রয়েছে, পানির জলাশয় রয়েছে, যেগুলো কিনা আমাদের খুব উচ্ছ্বাসিত করেছিল। এবং আমরা গোসল করতে খুব ভালোবাসি, বিশেষ করে জ্যোৎস্না রাতে একদম স্বচ্ছ পানিতে। তোমাদের এইখানকার জলাশয়গুলো খুবই স্বচ্ছ এবং সেই সাথে খুবই মিষ্ট পানীয়, যার কারণে আমরা এইখানকার জলাশয়গুলো বেছে নিলাম। যেদিন আমরা এখানে গোসল করার জন্য এসেছিলাম, সেদিন অদ্ভুত এক ধরনের বাঁশির সুর আমাদের কানে ভেসে আসছিল। সেই বাঁশির সুর শুনে আমরা সকলে আরও অন্যরকম উন্মাদনায় মেতে উঠেছিলাম। তোমার হয়তো মনে আছে কিনা জানি না, সেদিনও হয়তো তুমি এই পুকুর পাড়ে বসেই, এই লেকের পাড়ে বসেই, এখানে বসেই সম্ভবত বাঁশি বাজাচ্ছিলে, আর আমরা ওই কোণার দিকে গোসল করছিলাম। তুমি আমাদেরকে দেখতে পাচ্ছিলে না এই কারণেই, কারণ আমরা সাধারণত পৃথিবীতে আসলে মানুষের কোনো সম্মুখীন হই না এবং মানুষকে দেখাও দিই না, যার কারণে আমাকে এবং আমার দলকে দেখাটা অতটা সম্ভব নয়। কিন্তু যখন গোসল শেষে আমরা ফেরত যাচ্ছিলাম, তখন আমি খেয়াল করলাম তুমি খুব দুঃখবোধের সঙ্গে বাঁশিটা বাজাচ্ছ। এবং আমার সঙ্গে যেসব পরীরা ছিল তারা বলল কি যে, কি তুই যাবি না? আমি তখন বললাম, দেখ মানুষ ছেলেটা কি সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। তারপর হঠাৎ করে আচমকা তুমি বাঁশি বাজানো বন্ধ করে কান্না করতে শুরু করলে। সেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল। আমার পরিবান্ধবী যারা আছে তারা বলেছিল যে এই মানুষদের সঙ্গে মিশে লাভ নেই, মানুষরা খুব একটা ভালো হয় না, মানুষরা খারাপ হয়, ওদের মনের মধ্যে হিংসা এবং অন্যরকমের ইচ্ছা থাকে, যার কারণে ওরা নাকি কখনো মানুষের সঙ্গেই মিশেনি। ওরা আমাকে এসব বলতে লাগলো। আমি তখন বললাম, ছেলেটার মনে মনে হয় অনেক দুঃখ, আমি তার সঙ্গে একটু কথা বলে আসি বা দেখে আসি যে সে কি চাচ্ছে আসলে। তখন আমার বান্ধবীরা আমাকে নিষেধ করে যে না, নিচে যাবার দরকার নেই, এবং গেলে হয়তো ও অন্য কিছু ভাবতে পারে। আমি সেখানে একটা বৃদ্ধার বেশে তোমার কাছে এসেছিলাম এবং তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখানে বসে কান্না করছো কিসের জন্য। তখন তুমি আমাকে বলেছিলে যে না কিছু না, তাই বলে তুমি সেখান থেকে উঠে চলে গিয়েছিলে এবং আমাকে নজরআন্দাজ করেছিলে। তারপর আর কি, আমি ওইখান থেকে আমার পরিবান্ধবীদের সঙ্গে আমি আমাদের কাবিলায় ফিরে আসি এবং কাবিলায় ফেরার পরে আমার কেন যেন সারা রাত ঘুম হয়নি তোমার কথা ভেবে, যে তুমি কেন কান্না করছো এবং কেনই বা এরকমভাবে দুঃখবোধে পড়ছো। সব মিলিয়ে আমার মধ্যে একটা অন্যরকম রহস্যজনক জিনিসপাতিগুলো ঘোরাফেরা করতে লাগলো আমার ব্রেনের মধ্যে। তারপর আমি পরের দিনে সন্ধ্যা হওয়ার পরপরই তোমার কাছে আসলাম এবং তোমার কাছে এসে তোমার সমস্ত কিছু অবজার্ভ করতে লাগলাম। বেশ কিছুদিন তোমার সমস্ত কিছু দেখেছি এবং ভেবেছি যে মানুষের কত রকমের দুঃখ হতে পারে। আমাদের জিনের জগতে আমরা খুব স্বাচ্ছন্দ্য এবং আনন্দে বসবাস করি এবং আমরা কত ঘোরাফেরা করি, কত জায়গায় যায়, কিন্তু মানুষেরা সামান্য খাবার জোগাড় করতেই তাদের কি কষ্ট। তোমার কষ্ট দেখে আমারও ভীষণ কষ্ট হতে লাগলো। তারপর আমি দেখলাম তুমি এই বাঁশিটা এত সুন্দর করে বাজাও, সেই সাথে তোমার বাঁশির সুর আমার কাছে খুব ভালো লাগতো। আমি প্রায় প্রতিদিনই তোমার বাঁশির সুর শোনার জন্য আসতাম। তুমি প্রায় দিনই এখানে ওইখানে সেখানে বসে বাঁশিগুলো বাজাতে, বিশেষ করে দুপুরবেলা সেই করুণ মুহূর্তে যখন সূর্য একদম মাথার উপর, চারিদিকে একটা মৃদু হাওয়া মোমো করছে এবং সেই সাথে ফুলের সুঘ্রাণ। আমি তোমার পাশে বসে শুনতাম। হয়তো তুমি আমাকে দেখতে পেতে না, তবে সেই মুহূর্তটা ছিল ভিন্ন রকমের, আমার কাছে খুব অন্যরকম লাগতো। তারপর দেখলাম যে এক সকালবেলা তুমি রাত্রেও কিছু খেলে না, দুপুরেও কিছু খেলে না, কারণ হচ্ছে তোমার বাড়িতে একদমই খাবার ছিল না। প্রচণ্ড ক্লান্তি নিয়ে যখন কাটা শেষে তুমি গাছের নিচে বসে ঘুমিয়ে পড়লে, তখন তোমাকে দেখে আমার ভীষণ খারাপ লাগলো। আমি দ্রুত আমার এলাকায় গেলাম, আমার কাবিলায়, এবং সেখানে গিয়ে আমার ওইখানের যেসব খাবার আছে, ফলমূল এবং নানান ধরনের মাংসর আইটেম, সেগুলো আমি নিয়ে আসলাম এবং তোমার পাশে রেখে দিলাম। বেশ খানিক্ষণ পরে তুমি ঘুম থেকে উঠলে এবং ঘুম থেকে উঠে যখন খাবারগুলো দেখে খুব তৃপ্তি সহকারে খাবারগুলো খেলে, তখন আমার কাছে না খুব ভালো লাগলো দেখে। তারপর ওই দিন যেদিন দেখলাম তোমার বাড়িতে একদমই খাবার দাবার নেই, এবং তোমার বাড়িতে আমি খাবার দাবার পৌঁছানোর জন্যই তোমার ওইখানে রেশন এবং বাকি জিনিসপাতিগুলো রাখলাম, কিন্তু তুমি আমাকে মুগ্ধ করে দিয়ে সেই জিনিসগুলোতে হাতও রাখলে না। বললে কি যে এই জিনিসগুলো দিয়ে আমার কি দরকার, এই জিনিসগুলো তো আমার না। তারপর তুমি চলে গেলে। আবার আমি এক বৃদ্ধার বেশে তোমার কাছে গেলাম এবং গিয়ে বললাম, এই জিনিসগুলো তোমারই এবং তোমার জন্যই আমি রেখেছিলাম। তাই বলে আমি সেখান থেকে চলে আসি। তারপর তুমি সেগুলো নিয়ে বাড়িতে চলে যাও। এরকম আরও অনেক কাহিনী আছে যেগুলো আমি তোমার চোখে দেখেছি এবং তোমার কষ্টগুলো আমার কাছে কেমন যেন খারাপ লাগে, যার কারণে আমি শুরুতে তোমার বাঁশির সুর শুনতে আসলেও পরবর্তীতে তোমার দুঃখ বোধে ভারাক্রান্ত হয়ে গিয়েছি। এরপরে যখন জানতে পারলাম তোমাদের বাড়ি এবং জমি জমা সব কিছু বন্ধক দেওয়া ওই মণ্ডলের কাছে, তখন আমি তার বিষয়ে সমস্ত কিছু খোঁজ নিলাম এবং এক পর্যায়ে জানতে পারলাম যে
সে হচ্ছে তোমাদের জমিজমাগুলো এক প্রকার বাজেয়াপ্ত করেছে, তাও কোনো কারণ ছাড়াই। তোমার বাবা তার কাছ থেকে কোনো প্রকার ঋণ নেননি, তবুও তোমার বাবা মারা যাওয়ার সুযোগ তারা নিয়েছেন এবং সেই সুযোগ নিয়ে তোমার কাছ থেকে টাকাগুলো এবং সম্পত্তি তারা জব্দ করেছে। সব কিছু আমি ফিরিয়ে দিব সিদ্ধান্ত নিলাম, যার কারণে সেদিন রাতে তোমাকে নিয়ে আমি তার বাড়িতে গিয়ে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসলাম। এই টাকাগুলো তোমার, এগুলো আমি আমাদের এলাকার পুরাতন কামেল জিন দ্বারা জেনেছি এবং তারা এখানে অনেক বছর ধরে বসবাস করে। তারা তোমার বাবাকেও চেনে, কিন্তু তারা তো কখনো মানুষের সম্মুখীন হয়নি, যার কারণে তোমার বাবা হয়তো তাদেরকে কখনো দেখেননি। তো সব মিলিয়ে এই হচ্ছে তোমার প্রতি আমার অবজারভেশন এবং জানাশোনা। এই সমস্ত কিছুই আমি তোমার সম্পর্কে জানি। আমি তখন এসব শুনে সত্যি অবাক হচ্ছিলাম। আমি বললাম, তুমি এই কাজটা করেছো কি পরি? তুমি এত কিছু জানো আমার সম্পর্কে এবং এতভাবে আমাকে ফলো করেছো, আমি আসলে বিশ্বাসই করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার মতো একটা চালচুলোহীন ছেলে, তারপর আবার এরকম গরিব, তার সঙ্গে তোমার মতো এরকম একটা সুন্দরী পরি এসে সাহায্য করছে, এটা তো অকল্পনীয় বিষয়। আমার কাছে কেন যেন সব কিছু অবিশ্বাস্য মনে হয়। এটা কি আসলেই অবিশ্বাস্য পরি? তখন মেয়েটি আমাকে বলল, একদমই না রাজু, তুমি আসলে খুবই মেহনতি ছেলে। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার পরিবারকে যেরকম ভাবে তুমি আগলে রেখেছো, সেরকম ভাবে অন্য কেউ আগলে রাখে কিনা আমি জানি না। আমাদের ওইখানে তো এরকম নজির কখনো দেখিনি, তবে তুমি সমস্ত কিছু খুব ভালোভাবে ম্যানেজ করেছো। আমি জানি তুমি একদিন খুব ভালো কিছু করবে। আজকে আমাকে যেতে হবে, তুমি কালকে এখানে এসো, আবার কালকে তোমার সঙ্গে দেখা হবে। আমার বান্ধবীরা চলে এসেছে, ওরা আমাকে ডাকছে দূর থেকে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে তাহলে চলে যাও, আমিও বাড়িতে যাব, বেশ খানিকটা রাত হয়েছে। তারপর ও ওইখান থেকে হঠাৎ করে আমার চোখের সামনে মিলিয়ে গেল, এক প্রকার অন্যরকম আলো হয়ে। আলোকিত আলোগুলো হঠাৎ করে আমার চোখের সামনে নিভে গেল। তারপর আমি বাঁশিটা নিয়ে বাড়িতে চলে আসলাম। আমি খেয়াল করলাম মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে এবং রাতটাও বেশ খানিকটা গভীর হয়েছে। তখন আসমানে একদম ভরা জ্যোৎস্না, মানে গত জ্যোৎস্না পেরিয়ে আবার জ্যোৎস্না চলে এসেছে। মানে পরীটা আমাকে বেশ কয়েকদিন ধরে ফলো করছে, মাসখানেকের ওপরে হবে। আমি বারান্দায় এসে ঘুমিয়ে পড়লাম। আমার শোবার ঘর বারান্দায় ছিল। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো মোড়লের ডাকে এবং তিনি এসে বললেন যে, কিরে, তোর না টাকা দেওয়ার কথা ছিল? আমি বললাম, গতকালকে না আপনি মায়ের কাছ থেকে নিয়ে গেলেন? তো তখন তিনি আমাকে বললেন যে হ্যাঁ, সেটা নিয়েছি, তবে বিগত 2 মাসের টাকা পেয়েছি, আর বাকি 6 মাসের টাকা কে দিবে? আমি বললাম, আপনার মোট কত টাকা বকেয়া হয়েছে? আপনি কত টাকা পান আমার কাছে? তখন উনি বললেন কি যে, আমি তোর কাছে মোটামুটি 90,000 টাকা পাবো, সেই টাকা কবে দিবি বল? আমি বললাম কি যে, আমি আজকে বিকেলবেলায় আপনাকে দিয়ে দিব। আপনি কি সন্ধ্যার পরে আমাদের অমুক গাছের নিচে আসতে পারবেন? আমি আপনাকে সেখানেই টাকাগুলো দিয়ে দিব। তখন উনি বললেন যে, তুই কীভাবে টাকা দিবি? তোর এত টাকা কোত্থেকে আসছে? আমি বললাম, প্রয়োজনে আমি আমার বকরি বিক্রি করে দিব, তারপরেও আপনার টাকাগুলো আমি পরিশোধ করে দিব। আপনার এরকম ঘ্যানর আমার কাছে ভালো লাগে না। তো তখন সেই মোড়ল মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে অমুক গাছের নিচে আসবো, তুই টাকাগুলো রেডি রাখিস। আমি বললাম, ঠিক আছে। তাই বলে আমি উঠে সকালবেলা বেরিয়ে পড়লাম ছাগলগুলোকে নিয়ে। আমি জানি আমার কাছে তাকে দেওয়ার জন্য পর্যাপ্ত টাকা রয়েছে এবং আমি সেই জঙ্গলে গিয়ে টাকাগুলো নিয়ে আসবো। পরিমেয়টি আমাকে গতকালকে বলে গিয়েছে যে আমি যে কয় টাকা চাই সেই কয় টাকা বলে আমি হয় হাত ঘোরালেই টাকাগুলো আমার সামনে হাজির হয়ে যাবে এবং সেগুলো আমি পেয়ে যাব। তারপর আমি ছাগলগুলোকে নিয়ে যখন সেই জঙ্গলের কাছাকাছি আবার গেলাম, যেখানে আমি নিয়মিত খাবার পাই, সেখানে আমি বসলাম। আজকে কাঠ কাটবে কিনা বুঝতে পারছি না, কারণ এই কাঠগুলো কেটে আমি করবোটা কি? আমার কাছে তো প্রচুর পরিমাণ টাকা রয়েছে, প্রায় 4-5 লাখ টাকার মতো রয়েছে। এর মধ্যে 90,000 টাকা মোড়ল মশাইকে দিয়ে দিলে বাকি টাকা তো আমি বসে বসে খেতে পারবো। আমার তো আর কাজ করার প্রয়োজন নেই, আমি এটাই ভাবছিলাম। তারপর সেই গাছের নিচে বসে খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম। সকালবেলা ভালো মন্দ খেয়ে এসেছি। আমার বাড়িতে এখন সবসময় ভালো মন্দ খাবার রান্না করা হয়, আর সন্ধ্যার দিকে মোড়লের টাকাগুলো দিতে হবে। আমি সেখানে শুয়ে সেসবই ভাবছিলাম। তারপর সন্ধ্যার দিকে যখন আমার ঘুম ভাঙলো, সারাদিনই প্রায় ঘুমিয়ে কেটেছি। বিকালের আগ মুহূর্তে আমার ঘুম ভাঙলো। ঘুম যখন ভাঙলো তখন আমি ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন দ্রুত ফিরতে হবে। তারপর আমি সেখানে হাওয়ায় হাত ঘুরিয়ে বললাম কি যে আমার 90,000 টাকা লাগবে। সেটা বলেই আমি চুপচাপ চোখ বন্ধ করে বসে আছি। আমি খেয়াল করলাম আমার সামনে সেই গাছের গোড়ায় 90,000 টাকার 9টা বান্ডিল, মানে একটা বান্ডিলে 10,000 টাকা করে, মোট 9টা বান্ডিল আমার সামনে হাজির হয়ে গেল। আমি সেগুলো তুলে নিলাম। তুলে হাসতে হাসতে বাড়িতে ফিরছিলাম, কারণ এখন আমি টাকা খুব নিরাপদেই রাখতে পারবো। পরিমেয়টি এত সুন্দর করে জিনিসগুলো ম্যানেজ করেছে যে আমি চাইলে এখন যে কোনো কিছুই করতে পারি। তারপর
আমি সেই টাকাগুলো নিয়ে সেই গাছের নিচে অপেক্ষা করছিলাম এবং সঙ্গে আমার বকরিগুলো ছিল। খানিকক্ষণ বাদে দেখলাম সন্ধ্যা নেমে এসেছে এবং মোড়ল তার দুজন চেলা সহকারে আমার দিকে এগিয়ে আসছে। এগিয়ে এসে বলল, কিরে, টাকাগুলো কি রেডি করেছিস? আমি বললাম, হ্যাঁ মোড়ল মশাই, এই নেন, এখানে আপনার সেই 90,000 টাকা আছে। আপনার এই টাকা দেওয়ার জন্য আমি আমার 5টা বকরি বিক্রি করে দিয়েছি, আর সেই সাথে আরও 2টা বিক্রি করব। অগ্রিম টাকা নিয়ে এসেছি। উনি তখন বললেন, বকরি বিক্রি করার কি আছে, আমাদের দিয়ে দিলেই তো পারতি। আমি বললাম, আপনি তো আগে বলেন নাই। তবে আমি বকরি যে কটা আছে সে কটা থাক, এই কটা আমি পালবো এখন থেকে। আমার কতগুলো বকরি আছে সেসব বিষয় তো মোড়ল মশাই জানেন না, যার কারণে তিনি নির্দ্বিধায় টাকাগুলো নিয়ে চলে গেলেন। আমি সেই গাছের গোড়ায় বসে হাসছিলাম আর মনে মনে ভাবছিলাম যে তোর টাকায় আমি তোকে ফেরত দিলাম, এই টাকাগুলো তোরই ছিল এবং তোর টাকায় চুরি করে তোকে আমি ফেরত দিলাম। আমি খুব জোরে জোরে হাসতে লাগলাম এবং পরিমেয়েটাকে স্মরণ করতে লাগলাম। আমি খুব দ্রুত ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে ছাগলগুলো উঠানে রেখে দিয়ে আমি বললাম, এগুলো উঠায় রাখতো। এগুলো সাধারণত আমিই করতাম, তবে এখন আর করতে ইচ্ছে হয় না। আমি সঙ্গে সঙ্গে বাঁশিটা নিয়ে সেই বিলের পাড়ে চলে গেলাম, যেখানে বসে আমি বাঁশি বাজাই। সেখানে বেশ খানিক্ষণ অপেক্ষা করলাম, তারপর বাঁশিতে সুর দিলাম। সুর দেওয়ার বেশ খানিক্ষণ পরে খেয়াল করলাম সেই পরিমেয়েটি উপর থেকে উড়ে আসছে। সঙ্গে তার বেশ কয়েকটা বান্ধবী আছে এবং তারা সেখান থেকে আমাকে নামিয়ে দিয়ে, মানে পরিমেয়েটা আমার কাছে আসলো এবং বান্ধবীরা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। ওরা মনে মনে কী ভাবছে জানি না। আসার সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পরি, তুমি যে আমার সঙ্গে দেখা করো, এতে কি তোমার বান্ধবীরা ঈর্ষান্বিত হয় না? তারা কি জিজ্ঞেস করে না যে ছেলেটা কেমন বা এই ছেলেটার সাথে কেন মেশো? তখন ওই মেয়েটি বলে যে হ্যাঁ, তা তো করেই। ওরা বলে কি যে ও তোকে ধোকা দিবে এবং ওরা ভালো মানুষ না, মানুষ কখনো ভালো হয় না, মানুষ খুবই ধূর্ত হয়, এই সব কথাই বলছে। আমি তখন বললাম যে হ্যাঁ, ওরা হয়তো অন্যান্য মানুষের কথা বলেছে, মানুষ এরকমই হয়, তবে আমি এরকম না। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমাকে যেসব সাহায্য করেছো তাতে করে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, কি বলো? পরিমেটিটা বলতেই আমি এটা বলতে পরিমেটি বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক আছে, তবে এগুলো তোমার জন্য আমি এমনিতেই করেছি। তারপর আমি এবং সে সেখানে বসে গল্প করতে লাগলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা কোথায় থাকো? ও আমাকে বলল, ওই তো ওই দূর দেশে, ওইখানে। আসমানের দিকে হাত বাড়িয়ে দেখালো। আমি তখন তাকে বললাম যে ওই আসমানে তোমরা কিভাবে থাকো, ওইখানে তো কোনো সমতল ভূমি নেই। তখন পরিমেয়েটি আমাকে বলল যে আমরা ওইখানেই থাকি, আমাদের জগৎ ওইখানে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকমভাবে সৃষ্টি করেছেন যে আমরা তোমাদের জগতের আলাদা বাইরে একটা জগতে থাকি, যেখানে আসলে তোমাদের জগতের সঙ্গে মিলবে না এবং সেটা ভিন্ন রকম। আমি তখন তাকে বললাম, আচ্ছা আমি কি তোমাদের ওইখানে যেতে পারি? আমার ওইখানে না যেতে খুব ইচ্ছে করে, তুমি যখন এসেছো তখন থেকেই আমার খুব ইচ্ছে করে, তুমি ওইখানে আমাকে নিয়ে যাবে? মেয়েটি তখন জানালো, হ্যাঁ তোমাকে নিয়ে যাব, তবে এখন না, কোনো একদিন নিয়ে যাব। ওইখানে যাবার অনুমতি নিতে হয়, আমি দেখি আমার কারোর কাছ থেকে অনুমতি নিতে পারি কিনা। অনুমতি নেওয়ার পরে তারপর আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। আমাদের ওইখানের কিছু সর্দার রয়েছে, সেসব সর্দাররা আমাদের কাবিলায় মানুষ প্রবেশ নিষেধ করে রেখেছেন। যে বা যারা মানুষ নিয়ে আসবেন তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, যার কারণে আমি চাইলেই তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, আমি চাইলে তোমাকে আমার মানুষের দুনিয়ার বাড়ি দেখাতে পারি, যেখানে আমি থাকি। ওই জঙ্গলের ভিতরেই আমি থাকি, খুব সুন্দর একটা জায়গা। তুমি কালকে এসো, তোমাকে আমি ওখানে নিয়ে যাবো, ঠিক আছে? আমি বললাম, কখন? রাতের বেলা? ও তখন জানালো, না না, রাতের বেলা হবে কিসের জন্য, আমি দিনের বেলা তো ওখানে মাঝে মধ্যে যাই। এই যে বললাম না, আমরা পরিবান্ধবীরা মিলে মাঝে মধ্যে রাত্রেবেলা ভ্রমণে আসি, মাঝে মধ্যেই আসি, তখনই আমরা সেখানে যাই এবং আমরা কয়েকজন বান্ধবী মিলে সেখানে একটা খুব সুন্দর জায়গা আবিষ্কার করেছি, যে জায়গায় একটা পুকুর রয়েছে এবং সেই পুকুরের পানি কাচের মতো স্বচ্ছ। তুমি না দেখলে বিশ্বাস করবে না, তুমি সম্ভবত ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করনি। ভেতরে অনেক ঘন জঙ্গল রয়েছে এবং সেখানে নানা ধরনের প্রাণীও থাকে। অনেকবার এমন হয়েছে যে অনেক খারাপ প্রাণীর সম্মুখীনও আমরা হয়েছি। তবে তুমি চাইলে তোমাকে আমি কালকে ওইখানে নিয়ে যেতে পারি, তুমি কালকে যেও, ঠিক আছে? আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এর মাঝখানেই ও আমাকে বলল, আজকে আমি যাই, হ্যাঁ আমার বান্ধবীরা আমাকে ডাকছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে ওইখানটায়। আমি খুব এক্সাইটেড ছিলাম সব কিছু নিয়ে, আর ও আসার পরে বেশ খানিকক্ষণ গল্প করে, প্রায় মধ্যরাত পর্যন্ত আমাদের দুজনের গল্প হয় নানান বিষয় নিয়ে। ও কিভাবে থাকে, কি করে, ওদের ওখানে কি কি আছে, এই সমস্ত বিষয় আমি ওকে জিজ্ঞেস করি এবং ও আমাকে নিয়ে খুব কিউরিয়াসিটি প্রকাশ করে। আমি তখন ওকে বলি যে তুমি আমাদের এখানে এসেছো, আমি তোমার সমস্ত জিনিস ঘুরিয়ে দেখাবো, তবে শর্ত আছে,
তোমাদের ওখানেও কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। আমি মাঝে মধ্যে ওকে এইসব কথা বলি। ও তখন চুপ করে থাকে, কারণ ও আমাকে একবারই বলে দিয়েছে যে ওইখানে যাওয়ার জন্য ওইখানকার কাবিল জিনদের অনুমতি নিতে হয়, না হলে সেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না এবং মানুষের প্রবেশ নিষেধ রয়েছে। তারপর আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সারা রাত ঘুমাতে পারলাম না। কারণ হচ্ছে আমি যদি সারা রাত ওই সব জিনিস কথা চিন্তা করতে লাগলাম, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কালকে কি আমি যেতে পারবো, মানে নানান ধরনের উদ্ভট সব দুশ্চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সকালবেলা উঠে আমি দ্রুত ভালো জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। তারপর আমার মা আমাকে বলল, কিরে আজকে তুই যাবি না? ছাগলগুলোকে রেখে কোথায় যাচ্ছিস? ওদের খাবার কে খাওয়াবে? আমি বললাম, আমি পারবো না, তোমরা খাওয়ালে খাও, না খাওয়ালে না খাওয়াও। আমার মা আমাকে দেখে বলল, কিরে তুই দিন দিন কেমন হয়ে যাচ্ছিস যেন, তোর মধ্যে এখন আর কোনো আগের মতো দায়িত্ববোধই দেখি না। আর কোত্থেকে এত টাকা পাচ্ছিস, এরকম ভালো মন্দ খাবার নিয়ে আসছিস, এই যে ছাগলগুলোকে তুই দেখছিস না, ওদেরকে ঘাস কিনে কি খাওয়াবে? আমি তখন বলে গেলাম যে ওদেরকে ঘাস খাওয়ানোর জন্য একজন লোক রাখবো। বুঝতে পারছো এত কথা বলো কিসের জন্য? তাই বলে তড়িঘড়ি করে ভালো জামা কাপড় পরে আমি বেরিয়ে পড়লাম। রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলাম, তখন মোড়ল মশাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন যে, কিরে তোর হাব ভাব তো ভালো ঠেকছে না, দিন দিন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছিস, ব্যাপার কি বলতো? আমি বললাম, কি ব্যাপার সেটা আমি আপনারা বলতে যাবো কিসের জন্য? আর আপনি আমার পথের মাঝখানে এসে দাঁড়াইছেন কিসের জন্য? আমাকে দ্রুত যাইতে হবে, এখান থেকে সরেন। তাই বলে তাকে পাশ কাটিয়ে আমি চলে আসলাম। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে আমার দুই বন্ধু আমাকে ডেকে বলল, এই রাজু, চল আমরা অমুক জায়গায় গোসল করতে যাই, আজকে অনেকদিন যাই না। আমি বললাম, তোরা যা, আমি যাবো না, আমার কাজ আছে। ওরা আমার কাছে এগিয়ে আসলো, বললো কি যে, কিরে ফুলবাবু সেজে কোথায় যাচ্ছিস? আমি বললাম, ফুলবাবু সেজে যাবো কেন? যাচ্ছি, একটা কাজ আছে। তবে এখন তোর আমাকে বিরক্ত করিস না তো, এখন বাধা দিস না। সবাই খালি বাধা দিচ্ছে। তাদেরকে উল্টাপাল্টা সব কথা বলে আমি সেই জঙ্গলের দিকে যেতে শুরু করলাম। ওরা আমার দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে যে রাজুর কি হলো। আমি ওদেরকে তোয়াক্কা না করে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম, কারণ পরিমেয়টা আজকে আমাকে বলেছে যে সে আমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। মানুষের দুনিয়াতেই জঙ্গলের ভেতরে নাকি তাদের অনেক জায়গা রয়েছে এবং সেই সাথে সে আমাকে ওইখানকার ওর বান্ধবীদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। আমি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলাম। তারপর সেই গাছটার কাছে এসে বসলাম। ও আমাকে বলেছে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমার আর তর্জনে সই ছিল না। ভর দুপুর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে এখানে আসতে আসতে প্রায় দুপুরের কাছাকাছি বেজে গেল, মানে সূর্য একদম মাথার উপরে চলে এসেছে। আমি তখন ওখানে অপেক্ষা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেই পরিমেয়টিকে সেখানে দেখতে পাচ্ছিলাম না। আমি বেশ খানিকক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের একদম ভেতরের দিকে যেতে শুরু করলাম। এত জঙ্গলের ভেতরে এর আগে আমি কখনো আসিনি। জঙ্গলটা বেশ ঘন এবং বিশাল বড়। এত ভেতরে এর আগে কখনো আসিনি এই জন্য কারণ ভেতরে অনেক অদ্ভুত ধরনের জীবজন্তু এবং জানোয়ার রয়েছে, যারা কিনা যে কোনো সময় খুবলে খেতে পারে। এমনকি আমার লোকমুখে শুনেছি এবং চাচাদের কাছে শুনেছি এই জঙ্গলের একদম গহীনে নাকি বাঘের বসবাস আছে, যেসব বাঘরা কিন্তু মানুষ পেলে খেয়ে ফেলে এবং মাঝে মধ্যে লোকালয়েও নাকি আগে আসতো। হাতি আছে এবং আরও অনেক কিছু আছে। আমি বেশ খানিকক্ষণ দূরে যাওয়ার পর দেখলাম এক হাতির পাল আমার এদিকে ছুটে আসছে। আমি তখন নিরাপদ দূরত্বে গিয়ে নিজেকে লুকিয়ে ফেললাম। হাতির পালগুলো আমাকে দেখলে নিশ্চয়ই কুচলে ফেলতো। এগুলো সব জঙ্গলি হাতি। তারপর আমি একটু একটু করে আরেকটু ভেতরে যেতে শুরু করলাম। ভেতরে যাওয়ার পর আমি বেশ কিছু জঙ্গলি জীবজন্তু দেখতে পেলাম, যারা হয়তো অতটা ভয়ানক না, তবে একভাবে যদি আমাকে আক্রমণ করে তাহলে নির্ঘাত আমাকে খেয়ে ফেলতে পারবে। আমি হাঁটতে হাঁটতে আরও বেশ খানিকটা ভেতরে এগিয়ে গেলাম। তারপর যা ভাবিনি ঠিক তাই হলো। আমি দেখলাম আমার সামনে 4-5টা হায়না দাঁড়িয়ে আছে এবং সেই হায়নাগুলো আমাকে দেখে ফেলেছে এবং তারা আমার দিকেই তেড়ে আসছে। আমি সেখান থেকে প্রাণপণে ছুটতে লাগলাম, কারণ হচ্ছে এই হায়নাগুলো যদি কোনোভাবে আমাকে ধরে ফেলে তাহলে আমাকে একদম খুবলে খাবে, কারণ এরা বাঘের থেকেও বেশি হিংস্র এবং সেই সাথে আমাকে পেলে আজকের ভোজন এরাই বানাবে। আমি খুব দ্রুত গতিতে সেখান থেকে দৌড়াচ্ছিলাম। খানিকটা দূরে যেতেই কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে আমি নিচে পড়ে গেলাম। হায়নাগুলো প্রায় আমার কাছাকাছি চলেই আসলো। ঠিক তখনই একটা অদৃশ্য হাত যেন তাকে মারতে লাগলো এবং অদৃশ্য কোনো কিছু তাদের উপর পড়তে লাগলো। তারা সেখান থেকে মার খেয়ে ঘেউ ঘেউ করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। আমি যেন খানিকক্ষণের জন্যই আমার বুকের ভেতরটা ধরফর ধরফর করছিল। আমি ভয়ে সেখানে একদম থতমত খেয়ে গেলাম। তারপর খেয়াল করলাম আমার সামনে একে একে উপর থেকে 4টা মেয়ে নেমে আসলো। তার মধ্যে থেকে একটা মেয়েকে আমি চিনি এবং তার সেই বিশাল ডানা এবং শরীরের ঘ্রাণ দেখে আমি বুঝতে পারলাম এ আর কেউ নয়, এ হচ্ছে এলিজা। এবং এলিজাকে আমি দেখে তখন বললাম, এলিজা তুমি এসেছো?
তোমার খোঁজেই তো আমি এসেছিলাম, নাহলে তো ওরা আমাকে খেয়েই ফেলতো। তারপর আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এলিজার কাছাকাছি গিয়ে জীবনে যা করার নয় এবং যেটা একদম লজ্জাজনক বিষয় সেটাই করে ফেললাম। আমি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে ফেললাম। মানে এটা এক প্রকার এম্বারাসিং সিচুয়েশন। তাকে এরকমভাবে জড়িয়ে ধরবো আমি নিজেও কল্পনা করতে পারিনি, কারণ আমি যে ভীষণ আকারে ভয় পেয়ে গিয়েছি এবং ভয় পেয়েই মূলত এমনটা করেছি। তারপর আমি যখন এলিজাকে ধরলাম, এলিজা বেশ একটা লজ্জা পেয়েছে। আমি যখন বুঝতে পারলাম যে এটা করাটা ঠিক হয়নি, আমি নিজেকে এলিজার কাছ থেকে সরিয়ে নিলাম। তারপর যখন এলিজার একটু দূরে গেলাম, আমি লজ্জায় মুখ নিচে নামিয়ে ফেললাম। তারপর বললাম, আসলে আমি বুঝতে পারিনি, খুব ভয় পেয়েছিলাম তো, এরকম আসলে কখনো হয়নি তো, ওরা যদি আমাকে খেয়ে ফেলতো তাহলে তো। এলিজা তখন আমার কাছে এসে আমার মুখে হাত দিয়ে বলল, না না, এমনটা বলো না, তোমার কিছু হবে না, আমি তোমার সঙ্গে আছি না, যতদিন তোমার সঙ্গে আছি ততদিন তোমার কিচ্ছু হবে না, তোমার সমস্ত প্রোটেকশন আমি দিব। এখন চলো তো, তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি তখন বললাম, ধন্যবাদ, তোমাকে অনেক সুন্দর লাগছে। আর ওরা কারা, তোমার বান্ধবী? তখন ওদের মধ্যে থেকে একজন মেয়েকে এত সুন্দর লাগছিল এবং সেই সাথে ওরা হয়তো সবচেয়ে সুন্দরী মেয়েটি হচ্ছে ও, এবং ওকে আমি দেখে বললাম, ওরা তোমার বান্ধবী? ও তখন বলল, হ্যাঁ, ওরা আমার বান্ধবী এবং সবচেয়ে কাছের বান্ধবী, আমরা সবসময় একত্রে ঘুরে বেড়াই। আমি তখন তাদেরকে হ্যালো বললাম এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। তারা আমাকে বলল যে, আপনি ভালো আছেন? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলকে দেখে আমার খুব ভালো লাগলো। তারপর পরি মেয়েটি আমার কাছাকাছি এসে বলল, চলো, তুমি তো প্রায় কাছাকাছি চলেই এসেছিলে, এখান থেকে আরেকটু সামনে গেলেই আমাদের সেই ঘরটা পেয়ে যেতে। অবশ্য সেগুলো আমরা না দেখালে তুমি কখনো খুঁজে পেতে না, কারণ এই জিনিসগুলো সমস্ত জিনিস হচ্ছে আমাদের ডেরার মধ্যে থাকে, আমরা চাইলে মানুষজন দেখতে পারবে, না চাইলে দেখতে পারবে না। তবে তুমি এসে পড়েছো যেহেতু চলো। তারপর আমি ওর পাশাপাশি হাঁটছিলাম। বেশ খানিকক্ষণ হাঁটার পরে একটা অন্যরকম মোশন হয়ে আমি মুহূর্তের মধ্যে কোথায় চলে আসলাম কিছুই বুঝতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল সমস্ত জিনিসগুলো যেন অতিরিক্ত গতির সঙ্গে চলছিল। খুব দূরত্বের সঙ্গে দিগন্ত পাড়ি দিতে লাগলাম আমি। তবে সেই দিগন্ত পাড়ি দেওয়ার গতি কতটুকু আমি জানি না, তবে আমার কাছে ঠিক তেমনই মনে হচ্ছিল। খানিকটা দূরে যাওয়ার পর আমার যখন চোখটা স্বাভাবিক হলো, মানে সমস্ত কিছু ঘোলা থেকে একদম ঝাপসা থেকে একদম পরিষ্কার হতে লাগলো, তখন আমি দেখতে লাগলাম যে সামনে বিশাল আকৃতির একটা পুকুর, এবং সেই পুকুর গোলাকৃতির এবং পুকুরের চারপাশটা শান বাঁধানো, একদম মার্বেল পাথর দিয়ে বাঁধাই করা এমনটা মনে হচ্ছে। এবং সেই সাথে পুকুরের চারিপাশে, পুকুরের গভীরতায় সমস্ত জায়গায় যেন মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওরা তো আমাকে বলেছিল যে এটা একটা কৃত্রিম জলাশয় না, কিন্তু এটা তো কৃত্রিম জলাশয়, ওরা নিজেরাই তৈরি করেছে। দেখে একদম সত্যি পানিগুলো একদম স্বচ্ছ কাচের মতো, ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছুই দেখা যাচ্ছে। মাঝখানে ফুটে আছে নানান রঙের পদ্ম ফুল, এবং সেই সাথে তার মধ্যে আছে নানান ধরনের ব্যাঙ এবং অদ্ভুত অদ্ভুত সব প্রজাপতি আশপাশ দিয়ে খেলাধুলা করছে। পুকুর পাড়ের চারিদিকে শুধুমাত্র ফুলের বাগান আর ফুলের বাগান, চারিদিকে যতটুকু চোখ যাবে শুধু ফুলের বাগান, এবং দুই দিকে শুধুমাত্র বিশাল আকৃতির পাহাড়। পাহাড়ের ওপর থেকে ঝর্ণা নেমে আসছে, সেই ঝর্ণার পানি পুকুরের সঙ্গে এসে মিশেছে, কিন্তু পুকুরের পানির সঙ্গে মিশলেও সেই পানিগুলো অন্য কোথাও যাচ্ছে না, এখানেই যেন এসে নিচ দিয়ে বয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে। আমার কেমন যেন সবকিছু অদ্ভুত লাগতে শুরু করলো। আমি এলিজাকে বললাম, আচ্ছা পরি, এটা এত সুন্দর একটা জায়গা, তোমরা এই জায়গাটা কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? এলিজা তখন বলল যে এই জায়গাটা আমাদের নিজেদেরই তৈরি, আমরা এখানে অনেক বছর ধরে থাকছি এবং এখানে আমরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তবে এখানকার রাস্তাটা আমি তোমাকে চিনিয়ে দিব, জঙ্গলের ভেতর থেকে একটা রাস্তা তৈরি করব, তুমি চাইলে সেই রাস্তার ভেতর দিয়ে খুব দ্রুততার সঙ্গে এখানে চলে আসতে পারবে। যদিও তুমি যেখানে বসে খাবার খাওয়া নিয়মিত এবং যেখানটায় কাঠ কাটো, সেখান থেকে প্রায় 47 মাইল উত্তরে এই জঙ্গলটা, এবং এখানে আমরা থাকি। আমি তখন বললাম, এত দ্রুত তোমার এখানে চলে আসলাম কিভাবে? আমি জঙ্গলে ঢুকেছি হয়তো অল্প একটু রাস্তা পেরিয়েছি, 1 কিলোমিটারও হবে না, আধা কিলোমিটারও হবে না, তারও কম হবে, কিন্তু 47 মাইল কিভাবে আসলাম? ও তখন বলল, চোখের পলকে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। তুমি যখন আমার সঙ্গে এসেছিলে তখন আমরা ওইখানে একটা অন্যরকম সুড়ঙ্গ তৈরি করেছি, একটা অন্যরকম সুড়ঙ্গ যেগুলোর ভিতর দিয়ে শুধুমাত্র আমরাই যেতে পারি। তবে তুমি চিন্তা করো না, তোমার যদি কখনো মন খারাপ হয় আর এখানে আসতে ইচ্ছে হয়, তখন আমি তোমার জন্য সেই সুড়ঙ্গটা তৈরি করে রাখবো। তুমি চাইলে এখানে আসতে পারবে এবং এখানে এসে আমাদের সঙ্গে মাঝে মধ্যে গল্প করতে পারবে। আর দরকার কি, চাইলে তো তুমি আমার সঙ্গে আসতে পারো, তবে কখনো দিনের বেলা যদি এখানে আসতে ইচ্ছে হয় তাহলে এসো। আমরা সাধারণত দিনের বেলা এখানে আসি না, তোমার আসতে ইচ্ছে হলে তুমি সমস্ত কিছু এখান থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে। ওই যে দূরে দেখছো আমাদের তৈরি ঘর, আমরা এখানে থাকি, গল্প করি, আড্ডা দিই, বিশেষ করে জ্যোৎস্না রাতে। এরকম গহীন বনের ভিতরে কোনো পশু পাখি অথবা কেউ আসে না,
শুধুমাত্র আমরাই গল্প করি। তবে এখন থেকে তুমি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। আগামী কিছুদিন পরে আবার জ্যোৎস্না আসবে। জ্যোৎস্না তো চলে গিয়েছে, আমরা এই জন্য দিনের বেলা আসি না, তবে তোমার জন্য আমরা দিনের বেলা এসেছি। আর আমার বান্ধবীরা শুধুমাত্র তোমার কথা ভেবেই আমার সঙ্গে এখানে নিচে আসে, এবং আমি যে তোমার সঙ্গে দেখা করতে আসি সেজন্য আমার সঙ্গ দেওয়ার জন্য আসে। বুঝতে পেরেছো? আর আমি তোমাকে চাইলে আমাদের এখানে নিয়ে যেতে পারবো না, এই জন্য আমি তোমাকে এখানে তোমার সঙ্গে দেখা করবো এখন থেকে, ঠিক আছে? এটা ধরে রাখা হচ্ছে আমাদের ওইখানকারই একটা অংশ, কারণ আমাদের ওইখানকাও এরকম। আমি চারিদিকে তাকিয়ে অবাক হচ্ছিলাম। খুব সুন্দর, একদম মরিচ ফুলের মতো ধূসর এবং সাদা রঙের ফুল, সে সাথে গোলাপি রঙের ফুল ঝুলে আছে উপর থেকে নিচ পর্যন্ত, এক প্রকার নোঙরের মতো। আমি সেগুলো দেখে অবাক হচ্ছিলাম। ফুলগুলো ধরতেই সেগুলো যেন এক প্রকার সজীব হয়ে আরও একটু ফুটে উঠল। যে ফুলগুলো ফোটেনি সে ফুলগুলো আমার হাতের স্পর্শে ফুটে উঠল। পরিমিটি আমাকে দেখে বলল, বাহ, এটা তো কখনো হয়নি, তুমি আবার ফুলগুলোতে হাত দাও তো। যে কড়িগুলো এখন একদম বুঝে আছে সেই কড়িগুলো আস্তে আস্তে ফুটে উঠতে লাগলো, কিন্তু ওরা হাত দিলে তেমনটা হয় না। আমাকে দেখে বলল যে তোমার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেগুলো এই ফুলেরা হয়তো জীবন ফিরে পাচ্ছে এবং খুব দ্রুত তারা ফুটে উঠছে। আমি তখন বললাম, আমি তো জানি না তোমাদের এখানকার জিনিসপাতি কেমন জানো, আমার সব কিছু দেখে খুব অবাক লাগছে। তোমরা আসলেই খুব সুন্দর এবং খুবই মনোরম জায়গায় থাকো, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি এত সুন্দর কেন বলো তো? মেয়েটি আমাকে বলল যে এগুলো বলে কিন্তু আমাকে লজ্জা দিচ্ছ। আমি কিন্তু লজ্জা পাচ্ছি। তোমার জায়গাটা কেমন লাগলো সেটা বলো। ওর অন্যান্য বান্ধবীগুলা অন্যান্য জায়গায় বসে গল্প করছিল। আমি এবং এলিজা পাশে বসেই একসাথে হাঁটাহাঁটি করছিলাম এবং গল্প করছিলাম। আমি এলিজাকে বললাম, আচ্ছা পড়ি, তোমাদের এই জায়গাটা এত সুন্দর কেন, এবং চারিদিকে এগুলো তোমরা কীভাবে তৈরি করো? এলিজা তখন বলল যে এই জায়গাটা আমাদের স্বপ্নের কল্পনার দ্বারা তৈরি। আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমরা নিজেদের সুন্দর বসবাসের জন্য মানুষের দুনিয়া থেকে আলাদা থাকি। আমি তোমাকে বললাম না, প্রতি জ্যোৎস্নায় আমরা পৃথিবীতে নেমে আসি। 11 মাস জ্যোৎস্নায় আমরা এখানে থাকি, আর 1 মাস জ্যোৎস্নায় আমরা এখানকার বাইরে যাই। সেই একদিনে আমি তোমাকে দেখেছিলাম। সব মিলিয়ে এই হয়তো আমাদের এখানকার পরিবেশ। তোমার কেমন লাগলো বলো তো? আমি তখন বললাম, সব কিছু খুব সুন্দর লাগলো। আচ্ছা, এই জায়গাটায় জ্যোৎস্না রাতে দেখতে কেমন? এলিজা তখন বলল, সেটা জ্যোৎস্না আসলে তুমি দেখতে পারবে, এখন তো জ্যোৎস্না না, তবে দিনের বেলা এসেছো যেহেতু চারিদিকে ঘুরে দেখো। আমি এবং এলিজা পুকুরের অপর প্রান্তে দুজনে বসে আছি এবং দুজনে গল্প করছি। এলিজার বান্ধবীরা অপর প্রান্তে অন্য একটা জায়গায় বসে তারা তিনজনে গল্প করছে। মুহূর্তটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। মানে এটা কি আদৌ স্বপ্ন নাকি অন্য কিছু? আমার না আসলে কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। আমি তখন বললাম, আচ্ছা পড়ি, তোমরা এখানে কখন কখন আসো? ওরা তখন বলল, আমাদের যখন ইচ্ছা হয় তখনই আসি, তবে অনেকদিন আসা হয় না এই জায়গাটায়, এর জন্য জায়গাটা কিছুটা মলিন হয়ে আছে, তাই না? আমি তখন বললাম, না না, তেমনটা হতে যাবে কেন, জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক ভালো। তুমি আমার জীবনে এসেছো এক প্রকার স্বর্গের দূত হয়ে। তুমি আমার সমস্ত কিছু কত ভালোভাবেই হ্যান্ডেল করছো, দেখো আমাকে কতভাবে সাহায্য করলে, আবার তোমাদের নিজস্ব আস্থানে আমাকে ঘুরতে নিয়ে এসেছো। আসলে আমি যে কতটা ভাগ্যবান সেটা বলে বোঝানো যাবে না। এলিজা তখন বলল, একদমই না, তুমি খুবই ভালো একটা ছেলে, এই কারণেই আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি, এবং তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি কি একটু বাঁশির সুর আমাকে বাজিয়ে শোনাতে পারবে? আমি তখন বললাম, আমি তো বাঁশি আনিনি। তখন ওর সঙ্গে সঙ্গে একটা বাঁশি বের করে দিল। আমি বললাম, এই নাও তোমার জন্য। আমি বললাম কি যে এই বাঁশিটা তো আমার না। ও তখন বলল, হ্যাঁ তোমার না, আমি এটা তোমার জন্য তৈরি করেছি আমাদের এখানের এক কারিগর দিয়ে। আমাদের এখানের কারিগররাও বাঁশি বাজাতে পারে, তবে তোমার মতো সুন্দর না। আমি বিশ্বাস করি যে তুমি এই বাঁশিটা খুব সুন্দরভাবে বানাতে পারবে। এই বাঁশিটা সোনা দিয়ে তৈরি, আমি স্পেশালি তোমার জন্য তৈরি করেছি। আমি বাঁশিটা হাতে নিতে দেখলাম, এত সুন্দরভাবে তৈরি করা বাঁশি এর আগে আমি কখনো দেখিনি। খুব মজবুত এবং সেই সাথে ধরেও খুব মজা। আমি সঙ্গে সঙ্গে বাঁশিটা হাতে নিয়ে আমার ঠোঁটের সঙ্গে লাগালাম। তারপর আমি যখন বাঁশিতে ফু দিলাম, যেন অলৌকিক মধুর সুর বেজে উঠল আমার কানের মধ্যেই, যেন সেটা খুব সুন্দরভাবে বেজে উঠছিল। আমি এত সুন্দর করে বাজাতে শুরু করলাম যে পরি মেয়েগুলোও আমার কাছে এসে পাশে বসলো আর কি, এবং বসে বলল যে আপনি খুব সুন্দর বাঁশি বাজান। যখন বাজানো শেষ করলাম, এত করুণ সুর এবং সেই সাথে পরিবেশটা এত অসাধারণ, যেন সমস্ত প্রকৃতি, সমস্ত পশু পাখি এবং যেন সমস্ত প্রজাপতি আমার কাছে এসেই বসেছিল। ওরা তখন বলতে লাগলো, আপনি আসলেই খুব সুন্দর করে বাঁশি বাজান, এবং আপনার বাঁশির সুর আমার বান্ধবীকে কেন ঘরে থাকতে দেয় না এবার বুঝতে পারলাম। ও সবসময় আপনার কথা বলে এবং আপনার গুণগান গেয়ে আমাদের কানটা একদম ঝালাফালা করে ফেলেছে। এবার বুঝতে পারলাম যে আপনার বাঁশির সুর শুনে ও কেন ঘরে থাকতে পারে না, ও কেন আপনার কাছে ছুটে আসে। আমি তখন বললাম, আরে না না, এসব কিছুই না।
এসব আপনাদের জন্যই, এবং আপনারা আমার থেকে হয়তো ভালো জানেন, এবং আপনারা আমাকে যে এতখানি উপকার করেছেন সেটার প্রতি আমি কৃতজ্ঞ। তখন তেনারা বলতে লাগলেন, না না, আপনি আসলে খুব সুন্দর বাঁশি বাজান, এবং এগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, এই গল্পের তৃতীয় এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় এপিসোড এখানেই শেষ। আপনারা যদি এই গল্পটাকে বেশি বেশি করে ভালোবাসা দেন, বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলেই কেবলমাত্র আমি তৃতীয় এপিসোড আনব। তা না হলে এই গল্পের পরবর্তী এপিসোডগুলো আপনারা পাবেন না। সেহেতু আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওতে কমেন্ট করুন, এবং একজনে একটা পারলেন 1টা 10টা 15টা যে কটা কমেন্ট পড়েন আপনারা করতে থাকেন। আসলে আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে এবং গলা খুব ব্যথা হয়ে আছে। আমি আসলে তারপরেও আপনাদের জন্য এত কষ্ট করে গল্পগুলো নিয়ে আসলাম, আপনাদের কথা ভেবে গল্পগুলো তৈরি করছি। তারপরে যদি আপনারা একটু সাপোর্ট আমাকে না করেন, তাহলে কিন্তু আসলে এইসব ভিডিও বানানোর কোনো মানে হয় না। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমার গলা ভেঙে একদম কী অবস্থা হয়েছে, আমি ঠিকঠাক মতো কথাও বলতে পারছি না, তবুও এত ব্যথা নিয়ে আপনাদের জন্য আমি গল্প ভয়েস দিচ্ছি। তো সেহেতু আপনারা আমার এই কষ্টের দামটুকু অন্তত পক্ষে দিবেন। আপনাদের কাছে বেশি কিছু চাই না, আপনারা শুধুমাত্র আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে ভিডিওতে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট দিবেন। এতক্ষণ কন্টেন্টে আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগছে, সিরিজটা। তো ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং পরবর্তী এপিসোড খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।